মধ্যরাতে যখন প্রতিবেশী বিধবা মাসির ফোন এলো, আমি সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে গেলাম। আমি যেই দরজায় বেল বাজালাম, তিনি তক্ষুনি দরজা খুললেন। কিন্তু তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ সেই সময় তিনি একটি অত্যন্ত সাহসী নাইটি পরেছিলেন। আমি ভয় পেতে পেতে ভেতরে গেলাম এবং সোফায় গিয়ে বসলাম। গরমের সময় ছিল, তাই আমার ক্লান্তি দূর করার জন্য তিনি আমাকে আইসড ড্রিঙ্ক পান করতে দিলেন, যেটা পান করার পর আমার কিছু একটা হতে শুরু করল। আমি আমার অস্ত্রটিকে শক্ত হতে অনুভব করছিলাম। হঠাৎ তিনি সেটার ওপর হাত বোলাতে শুরু করলেন। শেষ পর্যন্ত আমিও তো একজন পুরুষ, আমিও আর কতক্ষণ থামতাম। আর তারপর সেটাই হলো যা হওয়া উচিত ছিল না। আমি তার অনুর্বর জমিতে। বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর গল্পে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের আমার জীবনের একটি সত্য ঘটনা বলতে যাচ্ছি। যখন আমি কলেজে পড়তাম, তখন আমার প্রতিবেশী এক মাসি থাকতেন, যিনি বিধবা ছিলেন। তার স্বামীর মৃত্যু একটি দুর্ঘটনায় হয়েছিল। তাদের একটি মেয়ে ছিল, যার নাম ছিল কাব্বা। তিনি তার মেয়ে কাব্বার সাথে একা থাকতেন। আমি পড়াশোনায় ভালো ছিলাম, তাই তিনি প্রায়শই আমাকে তার বাড়িতে কাব্বাকে পড়ানোর জন্য ডেকে নিতেন। কাব্বা দশম শ্রেণীতে পড়ত, কিন্তু তার শরীরটা ছিল যেন ২৫ বছরের মেয়ের মতো। সে দেখতে খুবই সুন্দরী ছিল এবং আমার চোখ সব সময় তার দিকেই লেগে থাকত। তার চঞ্চল হাসি এবং পাগল করে দেওয়ার মতো আদাবগুলো আমার মন কেড়ে নিয়েছিল। একদিনের কথা, আমি কাব্বাকে পড়াতে তাদের বাড়িতে গিয়েছিলাম এবং আমি ভুল করে আমার ফোনটি সেখানেই ফেলে এসেছিলাম আর নিজের বাড়ি চলে এসেছিলাম। কিছুক্ষণ পরে আমার মায়ের ফোনে কাব্বার মায়ের ফোন এলো এবং তিনি আমার মাকে বলতে লাগলেন যে সাকেত তার ফোন এখানেই ভুলে গেছে। যদি সে চায় তো এখনই এসে ফোন নিয়ে যেতে পারে। আমার মা ধন্যবাদ বলে ফোন রাখলেন এবং আমার অবহেলার জন্য আমাকে বকতে লাগলেন। আমি যখন ফোন নিতে কাব্বার বাড়িতে পৌঁছালাম, তখন কাব্বার মা আমাকে দেখে খুব হাসছিলেন। আমি তার কাছে ফোন চাইলাম। তখন তিনি আমার হাতে ফোন দিতে দিতে বললেন, সাকেত, তুমি তো তোমার ফোনে খুব ভালো ভালো সিনেমা রেখেছ। তার কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ আমার ফোনে তো অনেক ধরনের সিনেমা ছিল, কিন্তু মাসি কোন সিনেমার কথা বলছেন সেটা আমি বুঝতে পারছিলাম না। তারপর এই বিষয়টা নিশ্চিত করার জন্য আমি অচেনার ভান করে তাকে বললাম, ধন্যবাদ মাসি, কিন্তু আপনি কোন সিনেমার কথা বলছেন? কারণ আমার ফোনে তো সব ধরনের সিনেমাই আছে। তখন তিনি দুষ্টুমি ভরা হাসির সাথে বললেন, সাকেত, এবার এতটাও ভোলা সেজো না, নয়তো তোমার মাম্মিকে সব বলে দেব যে তার প্রিয় ছেলে কী ধরনের সিনেমা রাখে। আমি সঙ্গে সঙ্গে কথাটা সামলানোর চেষ্টা করে বললাম, না মাসি, আপনি মাম্মিকে কিছু বলবেন না, আমি সব এখনই ডিলিট করে দেব, কিন্তু এই কথাটা যেন আমার মা পর্যন্ত না যায়। তার কথা শুনে আমার মুখের রং উড়ে গিয়েছিল। তখনই মাসি বললেন, আরে ভয় পেও না সাকেত, আমি তো শুধু মজা করছিলাম, আমি কেন তোমার মাম্মিকে এসব কথা বলবো। আচ্ছা, এবার তুমি বলো যে তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কি না। আমি বললাম, না মাসি, এখনো পর্যন্ত কেউ নেই, তবে আপনাদের আশীর্বাদ থাকলে একদিন ঠিকই হবে। আমার কথা শুনে তিনি হাসতে লাগলেন এবং বললেন, যদি কখনো দরকার পড়ে তবে আমাকে অবশ্যই মনে করো, আমরা ভালো বন্ধু তো হতেই পারি। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, কেন নয় মাসি, আর এবার আপনি আমাকে আমার মোবাইলটা দিয়ে দিন, কারণ অনেক দেরি হয়ে গেছে, এবার আমারও যাওয়া উচিত। তিনি আমার হাতে ফোন দিতে দিতে বললেন, সাকেত, নিজের ফোনে লক দিয়ে রাখবে, নয়তো আমার মতো অন্য সবাই জেনে যাবে যে তুমি তোমার ফোনে কি রাখো। আমি বললাম, ঠিক আছে মাসি, এবং তারপর আমি আমার ফোন নিয়ে বাড়ি চলে এলাম। রাতে খাবার খাওয়ার পর আমি ঘুমানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমার ঘুম আসছিল না, কারণ আমার মাথায় মাসির কথাগুলোই ঘুরছিল। সেই দিনের পর থেকে মাসি আমাকে ঘুরিয়ে দেখা শুরু করে দিয়েছিলেন, কখনো ছাদে তো কখনো গলিতে, কখনো বা বাহানা করে নিজের বাড়িতে ডাকতেন আর আমাকে ছোঁয়ার চেষ্টা করতেন। এরকমই একদিন, যখন আমি সন্ধ্যায় তাকে পড়াতে তাদের বাড়িতে গেলাম, তখন আমি দেখলাম যে মাসি বাড়িতে একা। আমি মাসিকে জিজ্ঞেস করলাম, কাব্বা বাড়িতে নেই নাকি? মাসি বললেন, সে তার মামা বাড়িতে চলে গেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কবে মাসি? তখন তিনি বললেন যে সে তো আজ সকালেই বেরিয়েছে, কাল রাতে তার মামা আমাদের এখানে এসেছিল, তারপর তারও যেতে ইচ্ছে করল, তাই আমি তাকে কয়েকদিনের জন্য পাঠিয়ে দিয়েছি। আমি বললাম, ঠিক আছে মাসি, যখন সে নেই তাহলে আমিও চলি। তিনি বললেন, বাবা, যখন এসেছ তখন আমার হাতের ১ কাপ গরম চা পান করে যাও। আমি মানা করছিলাম, কিন্তু তিনি জোর করে আমাকে বসিয়ে চা বানাতে চলে গেলেন এবং আমি টিভি দেখতে লাগলাম। মাসি বাড়িতে একা ছিলেন, তাই আমি ভেবে নিলাম যে এখানে বেশি থাকা উচিত নয়, কারণ কিছুদিন ধরে তার উদ্দেশ্যগুলো আমার ঠিক মনে হচ্ছিল না। প্রায় ৫ মিনিট পর তিনি চা বানিয়ে নিয়ে এলেন
এবং যখন তিনি আমাকে চায়ের কাপ ধরিয়ে দিলেন তখন এই সুযোগে আমার হাতটাও ধরে নিলেন। তিনি বললেন, আরে সাকেত, তোমার হাত তো গোলাপের পাপড়ির মতো নরম। তুমি তো পুরুষ, আর আমি শুনেছি যে পুরুষদের হাত লোহার মতো শক্ত হয়। তার এমন কথা শুনে আমি কিছুটা ঘাবড়ে যেতে লাগলাম। তিনি হেসে আমার পাশে বসলেন এবং বললেন, সাকেত, আজ আমার বাজারে যেতে হবে, তুমি কি আমার সাথে যাবে? আমি বললাম, মাসি, আমার কিছু কাজ আছে, তাই আমাকে এখনই বাড়ি যেতে হবে। তিনি বললেন, কোনো ব্যাপার না বাবা, প্রথমে তুমি তোমার সব কাজ থেকে ফ্রি হয়ে যাও, তারপর যখন তোমার সময় হবে তখন ফিরে এসো, তারপর আমরা দুজনে একসাথে যাব। আমি বললাম, ঠিক আছে মাসি, তাহলে আমি চলি, যখন আমার সময় হবে তখন আমি আসব। আর এই বাহানা করে আমি সেখান থেকে চম্পট হলাম এবং নিজের বাড়িতে এসে এই বিষয়ে ভাবতে লাগলাম যে আসলে মাসি আমার কাছে কি চান, কেন তিনি আমার সাথে এমন আচরণ করছেন। আমি তো সবসময় তার সাথে খুব ভদ্রভাবে কথা বলেছি, তাহলে তিনি আমার কোন কথার ভুল মানে করে বসেছেন? আমি এই সব ভাবছিলাম, হঠাৎ মা আমার ঘরে এলেন এবং আমাকে বাজারের জন্য অনেক কাজ বলে দিলেন। আমি বললাম, ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। আর তখনই মায়ের মোবাইলে মাসির ফোন আসতে শুরু করল। তাদের দুজনের কথা শুরু হলো এবং কথার ফাঁকেই মাসি মাকে বললেন যে তিনি তার সাথে বাজারে যাওয়ার জন্য কাউকে পাচ্ছেন না। তখন মা বললেন, আরে সাকেত তো যাচ্ছেই, তুমি তার সাথে চলে যাও, আর এমনিতেও সে বাইকে যাচ্ছে, তাই তোমাদের দুজনের বেশি সময়ও লাগবে না। আমি মাসির সাথে যেতে চাইছিলাম না, কিন্তু মায়ের কথা শুনে আমাকে বাধ্য হয়ে যেতে হলো। তিনি বাইরে দাঁড়িয়ে আমাকে দেখে হাসছিলেন, আর আমিও তাকে দেখে মিথ্যে হাসি হাসতে লাগলাম। আমি বাইক স্টার্ট করলাম এবং মাসি আমার পিছনে বসলেন। বাইকটি যেই দাড়ি থেকে একটু দূরে গেল, মাসি আমার সাথে সেটে থাকার চেষ্টা করতে লাগলেন। আমি বললাম, মাসি, আপনি ঠিক করে বসুন না, এভাবে তো আমরা দুজনেই পড়ে যাব। তিনি বললেন, সাকেত, বাইকে আমার খুব ভয় লাগে, তাই তোমাকে শক্ত করে ধরে রেখেছি। তার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। পুরো রাস্তা তিনি আমার সাথে এইভাবেই সেটে বসে রইলেন, কিন্তু আমি আর কী বা করতে পারতাম। একটু পরেই আমরা বাজারে পৌঁছে গেলাম। আমি বললাম, মাসি, আপনার যা যা জিনিস নেওয়ার আছে আপনি নিন, ততক্ষণে আমিও আমার কেনাকাটা সেরে নিই। তিনি বললেন, আমার বেশি কিছু চাই না, সামান্য জিনিসই তো, তুমি প্লিজ যেও না, আমার সাথেই থাকো। তার কথা মেনে আমাকে বাধ্য হয়ে তার সাথে থাকতে হলো। তিনি একটি কাপড়ের দোকানে গেলেন এবং সেখান থেকে নাইটি কিনতে শুরু করলেন। তিনি বারবার নিজের শরীরে লাগিয়ে আমাকে দেখাতেন এবং জিজ্ঞেস করতেন যে, বলো সাকেত, এইটা আমার ওপর কেমন লাগছে? আমি বললাম, মাসি, আমার এসব বিষয় নিয়ে কোনো ধারণা নেই, আপনার যেটা ভালো লাগছে আপনি সেটাই নিন। তখন তিনি বলতে লাগলেন যে, কাল তোমারও তো বিয়ে হবে, তখন কি তুমি তোমার স্ত্রীর জন্য আনবে না? আমি তার কথাগুলো শুনে চুপ করে রইলাম। তারপর তিনি একটি লাল রঙের নাইটি পছন্দ করলেন এবং সেটি কিনতে লাগলেন। তখনই আমি বললাম, মাসি, এখন তো কাকা আর নেই, তাহলে আপনি এই নাইটি কাকে দেখানোর জন্য কিনছেন? তিনি বললেন, কাকা নেই তো কি হয়েছে, আমার কি মন নেই, আমার কি ইচ্ছে করে না যে আমিও নিজেকে সাজাই? একজন বিধবার জীবন কাটানো খুব কঠিন হয় এবং এই কথাটা আমার চেয়ে ভালো আর কেউ বুঝতে পারে না। তার এই কথাগুলো শুনে আমার মনটা কিছুটা খারাপ হয়ে গিয়েছিল। একটু পরেই আমিও আমার বাড়ির জিনিসপত্র কিনলাম এবং তারপর মাসিকে নিয়ে বাড়ি ফিরে এলাম। রাতে আমার ফোনে মাসির ফোন এলো এবং তিনি বললেন, সাকেত, তুমি কি এখন আমার বাড়ি আসতে পারবে? আমি বাহানা করে বললাম, মাসি, আমি এইমাত্র খাবার খেয়েছি, তাই আমি খুব ক্লান্ত এবং আমার ঘুমও পাচ্ছে। আমার বাহানা শুনে আমার মা বলতে লাগলেন যে, একবার তাদের বাড়ি গিয়ে দেখে তো আয়, কি জানি সত্যিই হয়তো তোর মাসির কোনো দরকারি কাজ আছে। আমি বললাম, কাল যাব মা, আর এখন আমাকে ঘুমাতে দাও। আমার মা আমার শিয়রে বসলেন এবং আমাকে বোঝাতে লাগলেন, বাবা, তার স্বামী এখন এই দুনিয়াতে নেই এবং তার মেয়েও তার মামার বাড়ি গিয়েছে, বেচারি বাড়িতে একা, তুই অন্তত একবার গিয়ে জিজ্ঞেস তো কর যে তার কি কাজ আছে। আমি আবার মানা করলাম, কিন্তু মা তার জিদে অনড় রইলেন এবং শেষমেশ আমাকে তার জিদের কাছে মাথা নোয়াতে হলো এবং আমি মাসির বাড়িতে গেলাম। আমি যেই মাসির ডোরবেল বাজালাম, মাসি তাড়াতাড়ি এসে দরজা খুললেন। তাকে দেখে আমি হাঁ হয়ে গেলাম, কারণ তিনি সেই লাল নাইটিটাই পরেছিলেন যেটা তিনি আজ বাজার থেকে নিয়ে এসেছিলেন। আমাকে দেখেই তিনি বলতে লাগলেন, এসো সাকেত, আমি তোমারই অপেক্ষা করছিলাম, আর এইটা বলো যে তুমি তোমার ফোনটা সুইচ অফ করেছিলে কেন? আমি বললাম, মাসি, আমার ফোনের ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল, হয়তো সেই জন্য অফ হয়ে গিয়েছিল। তিনি আমাকে বসতে বললেন এবং আমি সোফায় বসতে বসতে বললাম, মাসি, আপনার কি কোনো জরুরি কাজ ছিল?
তিনি বললেন, হ্যাঁ সাকেত, আমাকে একটা খুব জরুরি কাজ করিয়ে নিতে হতো, কিন্তু সবার আগে তুমি এই আইসড ড্রিঙ্কটা পান করো, আমি বিশেষভাবে তোমার জন্য বানিয়েছি। সেই ড্রিঙ্কটি পান করার পরেই হঠাৎ আমার কিছু হতে শুরু করল। হয়তো তাতে কোনো ধরনের ওষুধ মেশানো ছিল। আমার কিছুটা শক্ত মনে হতে শুরু করেছিল এবং এবার আমি নিজেকে থামাতে পারছিলাম না। তখনই মাসি আমার কাছে এসে বসলেন এবং বলতে লাগলেন যে, তুমি তো জানোই সাকেত যে কাব্যার বাবা চলে গেছেন কত বছর হয়ে গেল, আর তখন থেকে এই জমিতে কেউ বৃষ্টি ঝরায়নি। আজ কি তুমি এই খরা শেষ করতে পারবে? মাসির মুখ থেকে এইসব শুনে খুব অদ্ভুত লাগছিল, কিন্তু আমারও কিছু একটা হচ্ছিল যার ওপর আমি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না। আমিও তো একজন পুরুষ, আর কতক্ষণ থামতাম, আর তারপর সেটাই হলো যা হওয়া উচিত ছিল না। আমি শুরু করে দিলাম এবং যখন তিনিও কোনো বিরোধিতা করলেন না, তখন ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেল। এখন আমরা দুজনেই রোজই দেখা করতাম, কারণ আমারও তার সাথে সময় কাটাতে ভালো লাগত। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের এই গল্পটি কেমন লাগলো। আরও এইরকম রোমাঞ্চকর গল্পের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার ভিতরের রস বাহিরে চলে আসবে। আমি সবসময় আমার বোনকে নির্দোষ ভাবতাম, কিন্তু এক রাত 12টায় তার রুমে যা করতে দেখেছি তারপর থেকে আমার তার প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গিয়েছিল। কারণ সে তার আঙুল দিয়ে আমার নাম লিখছিল প্রেমের সাথে। আমার বয়স 24 বছর এবং আমার একটি ছোট বোন আছে যার নাম অর্পিতা। অর্পিতা অত্যন্ত সুন্দর এবং দেখতে ঠিক জাহ্নবী কাপুরের মতো। তার বয়স মাত্র 21 বছর। এই গল্পটি সেই মুহূর্তের যখন আমি জানতে পেরেছিলাম যে আমার সেই নির্দোষ বোন এখন বড় হয়ে গেছে। এটি 1 বছর আগের কথা, যখন আমি তার ফোনে এমন কিছু দেখেছি যা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। যে বোনকে আমি সবসময় নির্দোষ ভাবতাম, তার সম্পর্কে সেই সত্য জানতে পেরে আমি বিশ্বাস করতে পারিনি। এই গল্পটি সেই মুহূর্ত থেকে শুরু হয় যখন আমি আমার বোনের সম্পর্কে সেই রহস্য জানতে পেরেছিলাম যা আমাদের জীবন বদলে দিয়েছিল। এটি ছিল একটি গরম রাত, বাতাস যেন থেমে গিয়েছিল এবং আমার রুমের বিছানায় ঘুমানোও কঠিন হচ্ছিল। তৃষ্ণায় আমার ঘুম ভেঙে গেল এবং যখন আমি পানির বোতল তুলতে গেলাম তখন দেখলাম এটি খালি। সময় দেখলাম রাত ঠিক 1টা। ঘুমের ঘোরে আমি রান্নাঘরের দিকে গেলাম, যেখানে ঠান্ডা পানির বোতল রাখা থাকত। যাওয়ার পথে আমি দেখলাম আমার বোন অর্পিতার রুমের আলো জ্বলছে। এটি দেখে আমি কিছুটা অবাক হলাম, কারণ অর্পিতা সবসময় ঘুমানোর সময় আলো বন্ধ করে ঘুমাত। আমাদের বাড়িতে এই নিয়ম ছিল যে সবাই ঘুমানোর সময় আলো বন্ধ রাখবে এবং অর্পিতা এই নিয়ম সবচেয়ে বেশি মেনে চলত। আমি ভাবলাম সে হয়তো আলো বন্ধ করতে ভুলে গেছে। আমার বোতলে পানি ভরতে ভরতে মনে মনে ভাবলাম তার আলো বন্ধ করে তাকে শান্তিতে ঘুম পাড়িয়ে দেব। যখন আমি তার রুমের দরজা খুলতে গেলাম, একটি অদ্ভুত অস্বস্তি আমার মধ্যে বাসা বাঁধল। অর্পিতা কি জেগে আছে নাকি সে শুধু ঘুমের মধ্যে আলো জ্বালিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে? দরজা খুলতেই যা দেখলাম তা আমাকে গভীরভাবে নাড়া দিল। অর্পিতা তার বিছানায় বসেছিল। তার মুখে একটি গম্ভীর ভাব ছিল এবং সে তার ফোনের স্ক্রিনে কিছু দেখতে সম্পূর্ণ মগ্ন ছিল। রাতের এই সময়ে যখন সবাই গভীর ঘুমেছিল, অর্পিতার এভাবে জেগে থাকা এবং ফোনে এমন কিছু দেখা অত্যন্ত অদ্ভুত লাগছিল। আমার দৃষ্টি পড়তেই সে দ্রুত ফোনটি লুকিয়ে ফেলল এবং তার চোখে ভয়ের একটি ঝলক স্পষ্ট দেখা গেল। তার এই আচরণ এতটাই অপ্রত্যাশিত ছিল যে আমি এক মুহূর্তের জন্য বুঝতে পারলাম না। অর্পিতা, যে সবসময় শান্ত এবং সংযত থাকত, তার মুখে এই সময় চিন্তা এবং অস্বস্তির রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, অর্পিতা, সব ঠিক আছে? এত রাতে জেগে আছো? অর্পিতা এক ঝটকায় উত্তর দিল, হ্যাঁ, শুধু ঘুম আসছিল না। কিন্তু তার কণ্ঠে যে কম্পন ছিল তা আমার কৌতূহল আরও বাড়িয়ে দিল। সে আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিল, কিন্তু কি তা জানার আকাঙ্ক্ষা এখন আমার হৃদয়ে গভীর হচ্ছিল। আমি ভাবলাম এটি হয়তো কোনো সাধারণ বিষয়, কিন্তু তার মুখের অভিব্যক্তি অন্য কিছু বলছিল। এই রাতের শুরু আমার মনে অনেক প্রশ্ন জাগিয়ে দিয়েছিল। অর্পিতার এই রহস্যময় আচরণের রহস্য কী ছিল? সে কি কোনো সমস্যায় ছিল নাকি এমন কিছু করছিল যা সে মেসেজ এবং অ্যাপস দেখে কিছু বিশেষ হাতে লাগল না? সব কিছুই সাধারণ ছিল। এমন কিছুই পাওয়া যায়নি যা তার সেই রাতের হটকারিতা বুঝতে সাহায্য করবে। কিন্তু তখন আমি ভাবলাম হয়তো তার ইন্টারনেট হিস্ট্রিতে কিছু থাকতে পারে। যখন আমি তার ক্রোম ব্রাউজারের হিস্ট্রি চেক করলাম, তখন যা দেখলাম তা আমাকে হতবাক করে দিল।
আমার 17 বছরের প্রিয় বোন যে সবসময় মাসুম ও শান্ত দেখাতো, তার ব্রাউজার হিস্ট্রি এক ভিন্ন গল্প বলছিল। যে জিনিসগুলো সে সার্চ করেছিল এবং যে ভিডিওগুলো দেখেছিল তার বয়সের জন্য একেবারেই উপযুক্ত ছিল না। আমি ভাবলাম আমি কি ভুল কিছু দেখছি, কিন্তু বারবার দেখার পরও একই ফল পেলাম। সে এমন কিছু বিষয় সার্চ করেছিল যা জানার তার বয়স হয়নি। আমার মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। আমার বোন কি কোনো খারাপ সঙ্গীতে পড়েছে, নাকি তাকে কেউ এমন করতে বাধ্য করেছে? তার এই অনলাইন কার্যকলাপ তার মনে কি প্রশ্ন জাগাচ্ছে? তার এই হিস্ট্রি দেখে আমি বুঝতে পারছিলাম না এই বিষয়ে কি ভাবব বা কি করব। আমি ফোনটি আবার তার জায়গায় রেখে দিলাম, কিন্তু আমার মন শান্ত ছিল না। আমি সিদ্ধান্ত নিলাম এখন আমাকে এ বিষয়ে গভীরভাবে ভাবতে হবে। এই প্রশ্ন যে শেষ পর্যন্ত আমার বোন কেন এবং কিভাবে এই সব সার্চ করল তা আমার মাথায় ঘুরতে ভাগল। এখন এই রহস্য আরও গভীর হচ্ছিল। যখন আমি অর্পিতার ব্রাউজার হিস্ট্রি দেখেছিলাম তখন থেকেই আমার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। আমার মাসুম বোনের কেন এবং কিভাবে এমন জিনিসে আগ্রহ হলো, এই প্রশ্ন আমাকে ঘুমাতে দিচ্ছিল না। আমি জানতাম এই রহস্যের কোনো গভীর কারণ আছে, যা বোঝা জরুরি। আমি অর্পিতার আচরণে নজর দিতে শুরু করলাম এবং তার কথায় এক পরিবর্তন দেখলাম। সে প্রায়ই তার এক বিশেষ সখীর কথা বলত, যাকে আমি আগে কখনো চিনতাম না। তার নাম শুনেই আমার মনে এক অদ্ভুত আশঙ্কা জন্মালো। আমি ভাবলাম হয়তো অর্পিতার এই নতুন অভ্যাসের পেছনে তারই হাত আছে। একদিন আমি অর্পিতার সাথে তার সেই সখী সম্পর্কে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি তাকে হালকা ফুলকাভাবে জিজ্ঞাসা করলাম, তোমার সেই নতুন সখীকে? তোমার সাথে সবসময় তার কথা শুনি। অর্পিতা একটু হেসে খেলে বলল, সে আমার ক্লাসে নতুন এসেছে, বেশ মজার এবং অনেক কথা বলে। আমি তার কাছ থেকে আর কিছুই জানতে পারলাম না, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল এই মেয়েটি অর্পিতাকে ভুল পথে ঠেলে দিয়েছে। কিছুদিন পর আমি অর্পিতার ফোনের হিস্ট্রি আবার খুঁজে দেখার সিদ্ধান্ত নিলাম, এবার আরও গভীরভাবে। আমি আরও কিছু চমকপ্রদ প্রমাণ পেলাম। অর্পিতার সখী তাকে কিছু ভিডিও দেখিয়েছিল যা তার বয়স ও বোধের বাইরে ছিল। এই ভিডিওগুলো কোনো অপরিণত কিশোরীর জন্য সঠিক ছিল না। এছাড়াও আমি দেখলাম সেই সখী শুধু ভিডিও দেখানোতেই সীমাবদ্ধ ছিল না। সে এক খুবই খারাপ মেয়ে, যার সঠিক ভুলের কোনো ধারণা ছিল না। সে ছেলেদের ফাঁসানো এবং তাদের সাথে ভুল কাজ করাতেও দক্ষ ছিল। সে অর্পিতাকে এমন অনেক গল্প বলেছিল যা অর্পিতার মাসুম মনকে বিচলিত করছিল। এই সব জানার পর আমার মন ভেঙে গেল। আমার মাসুম বোন, যাকে আমি সবসময় সঠিক পথে চলার পরামর্শ দিতাম, সে এমন নোংরা অভ্যাসে জড়িয়ে পড়েছে। এবং এর কারণ ছিল সেই সখী যে তাকে নিজের মতো